পেয়ে যাবে তো। সওয়াদিকা, আমি অনন্যা আর তোমাদের সবাইকে স্বাগত অনন্যার ঝুলির থাইল্যান্ড সিরিজে। তোমরা জানো আমি পৌঁছে গেছি ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, আর পৌঁছেই ব্যাংককের মহানাখান স্কাইওয়াক ঘুরে দেখেছি, যা থাইল্যান্ডের সর্বোচ্চ বিল্ডিং। আর যারা এই পর্বটি এখনো দেখোনি তারা অনন্যার ঝুলির চ্যানেলে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো। তো আজ আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন এবং আজ আমাদের দুখানা প্ল্যান আছে। তো তার মধ্যে প্রথমেই আমরা ঘুরে দেখব মন্দির সমৃদ্ধ ব্যাংকককে। তার কারণ এখানকার প্রতিটি মন্দিরই খুবই সুন্দর এবং প্রচুর মন্দির রয়েছে, আর এই প্রতিটি মন্দিরেই রয়েছে কিছু না কিছু বৈশিষ্ট্য। তার জন্য এগুলো প্রতিটি মাস্ট ভিজিট প্লেস। তাহলে চলো আমরা এক্সপ্লোর করি আজ ব্যাংককের মন্দিরগুলোকে আর শুরু করি মন্দির ভ্রমণ। ওয়েলকাম টু ব্যাংকক, দ্য সিটি অফ টেম্পলস। থাইল্যান্ডের এই প্রাণবন্ত শহরটি মন্দির, ঐতিহ্য ও আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। চলো আজ আমরা এক এক করে প্রতিটি মন্দির ঘুরে দেখি। ব্যাংককে মন্দির পরিক্রমা খুব সহজ। হোটেল থেকে গ্র্যাব, টুকটুক, স্কাই ট্রেন ইত্যাদি চেপে তোমরা ঘুরতে পারো। তবে ব্যাংককের টুকটুক স্ক্যাম কিন্তু জগৎখ্যাত, তাই একটু সাবধান। মন্দির পরিক্রমার আরেকটি ব্যবস্থা রয়েছে, তা হলো ছাও ফ্রায়া নদীতে হপ অন হপ অফ পরিষেবা। ডে পাস পেয়ে যাবে জনপ্রতি 150 টাকাতে, আর তা দিয়ে সকাল 8:30 থেকে রাত্রি 7টা পর্যন্ত যে কোনো সময়ে ম্যাপে দেখানো যে কোনো পিয়ার থেকে যতবার ইচ্ছা ওঠানামা করতে পারবে ব্লু কালারের বোটগুলিতে। এটি 30 মিনিট অন্তর অন্তর চলে। থাইল্যান্ডে প্রধানত বৌদ্ধ ধর্ম অনুসরণ করা হয়। বৌদ্ধ মঠ, মন্দির এবং উৎসব দেশটির সংস্কৃতি এবং সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে। তাই থাইল্যান্ডে এসে বৌদ্ধ মন্দির পরিদর্শন করব না, সে আবার হয় নাকি। আমরা একটা গ্র্যাব বুক করে হোটেল থেকে রওনা দিলাম। এখানকার ভাড়া করা গাড়ি মানে আমাদের দেশের মতন মারুতি সুজুকি ডিজায়ার বা অল্টো এসব নয়, কিন্তু এখানে গ্র্যাব মানে মার্সিডিজ, BMW, টয়োটা ফরচুনার ইত্যাদি। আর গাড়ির চালকরাও তাদের গাড়িগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখে যে কি বলবো। মোবাইল হোল্ডার, ব্যাগ হ্যাঙ্গার, সিট বেল্ট এগুলোর মধ্যে ছোট ছোট কিউট কিউট চার্মস লাগিয়ে রাখে, যার ফলে গাড়িতে উঠলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। দেখতে দেখতে গাড়ি এসে থামলো রয়্যাল রোডে। এখানেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দ্য গ্র্যান্ড প্যালেস। ওই যে মন্দিরের চূড়ার মতন দেখতে পাচ্ছ, ওটাই গ্র্যান্ড প্যালেস। আর গ্র্যান্ড প্যালেসের টিকিট কাউন্টারটিও ভীষণ গ্র্যান্ড। ভেতরে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 500 বাহাত, এবং যেসব বাচ্চার উচ্চতা 120 সেন্টিমিটারের নিচে তাদের এন্ট্রি একেবারে ফ্রি। ওয়াট প্রাকাও এবং গ্র্যান্ড প্যালেস একই কম্পাউন্ডের মধ্যে হওয়ার জন্য একই টিকিট মূল্যে তুমি দুটো জায়গায় দেখতে পাবে। অন্যান্য মন্দিরগুলো সন্ধ্যে 6টা অবধি খোলা থাকলেও গ্র্যান্ড প্যালেস একদম 3:30তেই বন্ধ হয়ে যায়। তাই আমরা টিকিট কেটে সবার প্রথম গ্র্যান্ড প্যালেসে ঢুকলাম। এক্ষেত্রে বলে রাখা ভালো, যেহেতু এই জায়গাগুলোতে ভিড় এবং গরম দুটোই বেশি, তাই সকাল সকাল পরিদর্শন করে নিলেই বেশি ভালো। দ্য গ্র্যান্ড প্যালেস মহারাজা রামা 1-এর সময়কালে এটি নির্মাণ করা হয় এবং এটিই ছিল রাজাদের সরকারি বাসভবন। বর্তমানে এখানে শুধুমাত্র রাজকীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় কার্যাদি অনুষ্ঠিত হয়। এই গ্র্যান্ড প্যালেসের স্থাপত্যশৈলী একটি চমৎকার থাই ঐতিহ্য ও ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের সংমিশ্রণ। প্রবেশপথে যে বিশাল দানবাকৃতি মূর্তি রয়েছে, যা মন্দির ও প্রাসাদকে রক্ষা করে বলে সকলে বিশ্বাস করে। এখানকার ভবনের ছাদগুলো
3 বা 5টি লেয়ারে গঠিত হয়, যা রাজকীয় মর্যাদার প্রতীক এবং এর চূড়া সূচালো এবং আকাশের দিকে নির্দেশ করে, যা বৌদ্ধ ধর্মে আধ্যাত্মিকতার প্রতীক। এসব দেখে আমরা এগিয়ে চললাম ওয়াট ফ্রা কেভের দিকে, যা টেম্পল অফ এমারেল্ড বুদ্ধা নামে খ্যাত। এই মন্দিরের দেওয়াল, ছাদ, স্তম্ভ যেন এক একটি শিল্পকর্ম। মন্দিরের ভেতরে ঢুকলে তোমরা দেখতে পাবে গোটা দেওয়াল জুড়ে থাই রামাকিয়েন অর্থাৎ থাই রামায়ণের চিত্র। ক্যামেরা ভেতরে অ্যালাউড না, তাই ভেতরের ছবিগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। এটি দেখবার জন্য তোমাদের ওয়াট ফ্রা কেভতে আসতে হবে। মন্দিরের ভেতরে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড, আমি সেটা প্রথমে খেয়াল করিনি। ওই যে দেখতে পাচ্ছ সিকিউরিটি পার্সনটি প্ল্যাকার্ডটা কেমন উঁচু করে দেখাচ্ছে, ওটা কিন্তু আমাকেই দেখাচ্ছে আমার ক্যামেরা দেখতে পেয়ে। তবে ওরা কত পোলাইট দেখো, ওরা বিশ্বাস করে যে মানুষ মাত্রই ভুল হয়। এই যে বুদ্ধ মূর্তিটি এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি কিন্তু আমি বাইরে থেকেই তুলেছি। এটিই এমারেল্ড বুদ্ধা। এমারেল্ড বুদ্ধার নাম হওয়া সত্ত্বেও মূর্তিটি কিন্তু পান্নার তৈরি নয়, এটি একটি জেড পাথর দিয়ে তৈরি। তোমাদের জানলে ভালো লাগবে যে এই এমারেল্ড বুদ্ধার গ্রীষ্ম, বর্ষা ও শীতকালের আলাদা আলাদা সোনার পাতের পোশাক রয়েছে, যা রাজা নিজে হাতে পরিবর্তন করে দিয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। আর এই যখন ড্রেসের কথা উঠলই, তখন মনে পড়ে গেল থাইল্যান্ডের প্রতিটি মন্দিরের ড্রেস কোড রয়েছে। মহিলা পুরুষ নির্বিশেষে সকলকেই হাঁটু এবং কাঁধ ঢাকা পোশাক পরতে হবে এবং জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার সময় প্রয়োজনে কর্তৃপক্ষের কাছ থেকে তুমি স্কার্ফ নিতে পারবে, যা বেরোনোর সময় ফিরিয়ে দিতে হবে। নিশ্চয়ই ভাবছো থাইল্যান্ড সিরিজে কম্বোডিয়ার আঙ্কর ওয়াট কোথা থেকে এলো? হ্যাঁ, এটি আঙ্কর ওয়াটই বটে। অ্যাকচুয়ালি কিং রামা IV কম্বোডিয়ার আঙ্কর ওয়াটকেই এখানে প্রতিষ্ঠা করবেন বলে মনে করেছিলেন। পরবর্তীতে তিনি প্ল্যান চেঞ্জ করে তার একটি রেপ্লিকা এখানে প্রতিষ্ঠা করেন। 2 হাত দিয়ে ইয়েস। আচ্ছা, গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে আমরা এসে ঢুকলাম ওয়াট 4 অর্থাৎ টেম্পল অফ রিক্লাইনিং বুদ্ধাতে, যা গ্র্যান্ড প্যালেসের একেবারে পাশেই, হাঁটা পথে প্রায় 5 মিনিট। টিকিট মূল্য এখানে জনপ্রতি 200 বাহাত এবং যেসব বাচ্চাদের উচ্চতা 120 সেন্টিমিটারের নিচে তাদের একেবারে ফ্রি এন্ট্রি। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মন্দির চত্বরটি জুড়ে রয়েছে প্রায় 1000টিরও বেশি বুদ্ধমূর্তি, রঙিন চেদি এবং একটি সুন্দর শান্তিপূর্ণ বাগান। ব্যাংককের মন্দিরগুলোতে এসে ভাস্কর্যের নিদর্শন তো প্রচুর দেখলাম, কিন্তু ভাস্করকে এই প্রথমবার দেখলাম। এক শিল্পী এক মনে নিজে হাতে বুদ্ধমূর্তি গড়ে চলেছেন, খুব ভালো লাগছিল দেখে। একই ফ্রেমে ভাস্কর এবং ভাস্কর্য দুটোই রইল। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো 46 মিটার লম্বা ও 15 মিটার উঁচু শায়িত বুদ্ধমূর্তি, যার গোটাটা সোনার পাত দিয়ে মোড়া। আর এই মূর্তির পায়ের তলায় রয়েছে 108টি শুভলক্ষণ খোদাই করা। এটা হলো ওয়াট 4 টেম্পল। ওয়াট মানে টেম্পল, আর এটা ওয়াট 4। এই দেখো আমার পেছনেও সমস্ত আর্কিটেকচারগুলো দেখতে পাবে। থাইল্যান্ডে অ্যাকচুয়ালি আর্কিটেকচারগুলোই দেখবার মতন।
এখানে প্রত্যেকটা ওয়াট মানে টেম্পল দুর্দান্ত আর্কিটেকচারের নিদর্শন একটা। আর এই যে আমার এই পাশটা দেখছো, এই দিকটাতে রয়েছে মাসাজ সেন্টার। ওয়াট ফোর টেম্পলের মাসাজ একটা অন্যরকম মাত্রা এনে দেয়। সেটা কারণ হচ্ছে যে প্রথম এই যে থাই মাসাজ বলতে আমরা যেটা বুঝি, প্রথম যে ট্রেনিংটা হয়েছিল সেটাই ওয়াট ফোর টেম্পলেই, মানে যেখানে রিক্লাইনিং বুদ্ধা রয়েছে। তাই এখানে একটা মাসাজ সেন্টার রয়েছে, তোমরা কেউ চাইলে এখানে মাসাজ করাতে পারো। তো এই দিকটাই হচ্ছে সেই মাসাজ সেন্টারটা রয়েছে। আর এই যে এই দিকটা থেকে আমরা এলাম এক্সিট এদিকে টয়লেট রয়েছে, এই দিকটাতে মাসাজ সেন্টার অ্যান্ড এদিকে এক্সিট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। দেখো অনেক টিম এসছে, ওরা সবাই একসঙ্গে ফটো তুলছে, সবাই খুব মজা করছে। এখান থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলেই থাতিয়ান পিয়ার, যেখানে পেয়ে যাবে ফেরির টিকিট। 5 বাহাত দিয়ে টিকিট কেটে ফেরি করে পৌঁছে যাবে ওয়াটারুন তথা টেম্পল অফ ডন। মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং এখানে ঢোকার টিকিট মূল্য জনপ্রতি 100 বাহাত। এবং এখানেও যেসব বাচ্চাদের উচ্চতা 120 সেন্টিমিটারের নিচে তাদের এন্ট্রি একেবারে ফ্রি। এই পুরো স্থাপত্যটি সিনো থাই কালচার অর্থাৎ চৈনিক থাই কালচারের নিদর্শন। মন্দিরের গায়ে অসংখ্য পোর্সেলিনের কারুকার্য রয়েছে, যার ওপর সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আলো পড়লে 70 মিটার উঁচু পুরো প্রাংটাই ঝলমল করে ওঠে। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাওফ্রায়া নদীকে দেখতেও পারো, কিংবা 150 বাহাতের বিনিময়ে থাই ট্রেডিশনাল ড্রেস ভাড়া করে ফটোশুটের সুযোগও নিতে পারো। এখন ফেরার পালা। ইতিহাস, শিল্প আর বিশ্বাস এসব মিলে গড়া আজকের এই দিনটি। ব্যাংককের আকাশে তখন রং ছড়াচ্ছে সন্ধ্যের আলো, কিন্তু আমাদের যে পথ ডাকছে সামনে। তাই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে নতুন ব্লগে। কেমন লাগছে তোমাদের থাইল্যান্ডের এই পর্বগুলো আমায় জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো প্লিজ। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দিও। তো আজ আমরা দেখলাম থাইল্যান্ডের দ্বিতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা ব্যাংককের যে বিখ্যাত মন্দিরগুলো সেগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। দাঁড়াও, বেলা শেষ হয়েছে, দিন কিন্তু শেষ হয়নি। আমরা রাতের বেলায় যাব আরেকটি চিত্তাকর্ষক জায়গায় এবং সেখানে যেতে গিয়ে আমরা কি কি প্রবলেম ফেস করেছি সে গল্পও আমি তোমাদের শোনাবো, তবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।